তীব্র তুষারপাতে নাকাল দক্ষিণাঞ্চল, বহু ফ্লাইট বাতিল। ঘুষ দেওয়ার মামলায় দোষী হয়েও নিঃশর্ত মুক্তি পেলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন আদালতের ঐতিহাসিক রায়, দণ্ডিত অপরাধী হিসেবে বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের মসনদে। গাজা জুড়ে আবারও ইসরায়েলি তাণ্ডব, প্রাণ গেল 10 ফিলিস্তিনির। উপত্যকায় মৃতের সংখ্যা ছাড়ালো 46,000। যুদ্ধবিরতির মধ্যে লেবাননে হামলায় নিহত 5। এবং ইয়েমেনে ইসরায়েলি বিমান হামলা, ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ কেন্দ্র সহ গুরুত্বপূর্ণ স্থাপনা। লোহিত সাগরে মার্কিন যুদ্ধ জাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হাউথিদের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসে দাবানলে এখন পর্যন্ত মারা গেছেন অন্তত 11 জন। ধ্বংস হয়েছে 10,000-এর বেশি বাড়ি ও স্থাপনা। মার্কিন ইতিহাসে অন্যতম ভয়াবহ এই দাবানলের মধ্যেই চলছে লুটতরাজ। জড়িত সন্দেহে অন্তত 20 জনকে গ্রেফতার করেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্যালিসেইডস ও ইটন অঞ্চলে জারি করা হয়েছে কারফিউ। বৃষ্টির প্রার্থনায় বাংলাদেশি কমিউনিটির মসজিদে হয়েছে বিশেষ মোনাজাত। লস অ্যাঞ্জেলেস থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। গত 4 দিন ধরে দাউ দাউ করে জ্বলছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। যেন নরকে পরিণত হয়েছে গোটা শহরের বিস্তীর্ণ এলাকা। কয়েকটি জায়গায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও পরিস্থিতি এখনও ভয়াবহ। ইতিহাসের অন্যতম ভয়ানক এই দাবানলে এরই মধ্যে বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন। ধ্বংস হয়ে গেছে 10,000-এরও বেশি বাড়িঘর ও স্থাপনা। এখনও বাসিন্দাদের সরানো হচ্ছে নিরাপদ আশ্রয়ে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এই দাবানলে ক্ষয়ক্ষতির পরিমাণ রেকর্ড ছাড়াবে। আগুন নেভাতে জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছেন দমকল বাহিনীর কর্মীরা। টানা কাজের কারণে মনোবল আর শারীরিক সক্ষমতা হারিয়ে অসুস্থ হয়ে পড়েছেন অনেকে। তবুও স্থানীয় বাসিন্দাদের উদ্ধারে চালিয়ে যাচ্ছেন শেষ চেষ্টা। অভিজাত প্যাসিফিক প্যালিসেডস এলাকায় পুড়ে ছাই হওয়া ঘরবাড়িগুলোতে লোকজনকে ফিরতে দেখা গেছে। পোড়া বাড়িঘর দেখে কান্নায় ভেঙে পড়ছেন অনেকে। বিপদের মধ্যেই ক্ষতিগ্রস্ত এলাকায় বাড়িঘরে লুটপাটও চালাচ্ছে দুর্বৃত্তরা। এরই মধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্যাসিফিক প্যালিসেডস ও ইটন সহ কয়েকটি জায়গায় জারি করা হয়েছে কারফিউ। মোতায়েন করা হয়েছে ন্যাশনাল গার্ড। এদিকে আগুন নিয়ন্ত্রণে বৃষ্টির প্রার্থনায় শুক্রবার জুমার নামাজ শেষে লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশি কমিউনিটির মসজিদে বিশেষ মোনাজাত করেন মুসল্লিরা। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র। অন্যদিকে তীব্র তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের অঙ্গরাজ্যগুলোর বাসিন্দাদের জনজীবন। তুষারপাতের কবলে পড়ে বাতিল হয়ে গেছে ওকলাহোমা, টেক্সাস, নর্থ ক্যারোলাইনা, সাউথ ক্যারোলাইনা ও জর্জিয়ার বিভিন্ন স্কুলের ক্লাস। বাতিল করা হয়েছে বহু ফ্লাইট। কয়েকটি অঞ্চলে জারি করা হয়েছে সতর্কতা। জরুরি প্রয়োজন ছাড়াই এ সময় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। শীতকালীন ঝড়ের প্রভাবে ব্যাপক তুষারপাত হচ্ছে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের অঙ্গরাজ্যগুলোতে। টানা তুষারপাতে বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রার ছন্দপতন হয়েছে। স্থগিত রাখতে হচ্ছে জরুরি কাজ। ওকলাহোমা ও টেক্সাসের উত্তরাঞ্চলে 18 সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত হয়েছে। কোনো কোনো অঙ্গরাজ্যে এ মাত্রা পৌঁছে গেছে 22 সেন্টিমিটারে। শুক্রবার টেক্সাস, ওকলাহোমা, নর্থ ক্যারোলাইনা, সাউথ ক্যারোলাইনা ও জর্জিয়ার বিভিন্ন অঞ্চলে তুষারপাতের কারণে বাতিল করতে হয়েছে স্কুলের কার্যক্রম। লাখ লাখ শিক্ষার্থীকে অনলাইনে ক্লাস করতে হচ্ছে ঘরে বসেই। বন্ধ ঘোষণা করা হয়েছে বিভিন্ন অঞ্চলের অফিস আদালতও। বৈরী আবহাওয়া ও পিচ্ছিল রানওয়ের কারণে বাতিল ও বিলম্ব ঘোষণা করা হয়েছে শার্লট, ডালাস, ফোর্ট ওর্থ ও ন্যাশভাইল বিমানবন্দরের বহু ফ্লাইট। এতে বিপাকে পড়েছেন অঙ্গরাজ্যগুলোর বহু বাসিন্দা। এছাড়া জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। গাড়ি চালানো থেকে বিরত থাকতেও বলা হয়েছে। কয়েকটি অঙ্গরাজ্যে জারি করা হয়েছে জরুরি সতর্কবার্তা। কাকুলি আখতার, সময় সংবাদ। পর্ন তারকাকে ঘুষ দেওয়ার মামলায় ডোনাল্ড ট্রাম্পকে ব্যতিক্রমী সাজা দিলেন মার্কিন আদালত। নবনির্বাচিত প্রেসিডেন্টকে কারাদণ্ড বা জরিমানা নয়, বরং নিঃশর্ত মুক্তির দণ্ডাদেশ দিয়েছেন বিচারক। 20 জানুয়ারি দেশটির 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন ইতিহাসে তিনিই হবেন প্রথম প্রেসিডেন্ট যিনি একজন দণ্ডিত অপরাধী। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট।
2016 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে যৌন সম্পর্কের বিষয়ে মুখ না খুলতে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে $1,30,000 ঘুষ দেন ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি অস্বীকার করলেও নিজের পক্ষে তথ্য প্রমাণ উপস্থাপনে ব্যর্থ হন ট্রাম্প। এর জেরে গেল বছরের মে মাসে নিউ ইয়র্কের অপরাধ আদালতে দোষী সাব্যস্ত হন তিনি। এবার সেই মামলায় ট্রাম্পকে ব্যতিক্রমী সাজা দিয়েছেন আদালত। প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার 10 দিন আগে শুক্রবার যুক্তরাষ্ট্রের বিচারিক ইতিহাসের বিরল রায় ঘোষণা করেন বিচারক হুয়ান মার্চান। মামলায় দোষী সাব্যস্ত ট্রাম্পকে দণ্ড দেয়া হলেও তাকে কোনো জেল জরিমানা করা হয়নি, বরং মামলা থেকে শর্তহীন মুক্তি দেয়া হয়েছে। চূড়ান্ত রায় ঘোষণার সময় ফ্লোরিডায় নিজ বাসস্থান মারে লাগো থেকে নিউ ইয়র্কের ম্যানহাটানের আদালতে ভার্চুয়ালি যুক্ত হন ট্রাম্প। শর্তহীন মুক্তি পাওয়ার আগে তিনি এই অভিজ্ঞতাকে ভয়াবহ উল্লেখ করে বলেন, এটি নিউ ইয়র্কের বিচার ব্যবস্থার জন্য বড় একটি ধাক্কা। ট্রাম্প অভিযোগ করেন, সুনাম ক্ষুণ্ণ করে নির্বাচনে পরাজিত করতেই তার বিরুদ্ধে মামলাটি করা হয়েছিল। দণ্ড ঘোষণার সময় বিচারক মার্চান বলেন, এটি একটি অনন্য ও ব্যতিক্রমী ঘটনা। আদালতকে এর আগে কখনোই এমন গুরুত্বপূর্ণ পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি। তিনি বলেন, দেশের সর্বোচ্চ পদধারী ব্যক্তির উপর হস্তক্ষেপ না করে আইনগতভাবে একমাত্র যে দণ্ড দেয়া যায় তা হলো শর্তহীন মুক্তি। এই পদক্ষেপে আসামিকে দোষী সাব্যস্ত করে বিচারকের রায় বহাল থাকবে, তবে তার উপর কোনো নিষেধাজ্ঞা বা বিধিনিষেধ আরোপ করা হবে না। আইনজ্ঞরা বলছেন, পর্ন তারকাকে ঘুষের মামলায় যুক্তরাষ্ট্রের আইনে সর্বোচ্চ 4 বছরের কারাদণ্ডের সাজা হতে পারত ডোনাল্ড ট্রাম্পের। আগামী 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে মার্কিন মসনদে বসতে যাচ্ছেন ট্রাম্প। এতে দেশটির ইতিহাসে তিনিই হবেন একমাত্র প্রেসিডেন্ট যিনি একজন দণ্ডিত অপরাধী। যদিও এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন ট্রাম্প। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। রাশিয়া ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় নিহত হয়েছেন অন্তত 4 জন, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। শুক্রবার কিয়েভ লক্ষ্য করে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। পুতিন বাহিনীর বিরুদ্ধে হামলা জোরদারে কিয়েভকে আরও $200 কোটি সহায়তা দিতে যাচ্ছে পশ্চিমারা, এমন কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। অন্যদিকে রাশিয়ার ওপর বাইডেন প্রশাসনের সম্ভাব্য নতুন নিষেধাজ্ঞার তীব্র সমালোচনা করেছে মস্কো। ক্রেমলিনের মুখপাত্রের অভিযোগ, ক্ষমতার শেষ সময়ে এসেও যুদ্ধ চলমান রাখার বন্দোবস্ত করে যাচ্ছেন বাইডেন। ইউক্রেনের রাজধানী কিয়েভকে লক্ষ্য করে শুক্রবার রাতভর ড্রোন হামলা চালায় রাশিয়া। এতে শহরের বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়। পুতিন বাহিনীর ছোড়া ড্রোনের মধ্যে বেশ কয়েকটিকে প্রতিহত করা গেছে বলে দাবি করে ইউক্রেনের প্রতিরক্ষা বিভাগ। রাশিয়া ইউক্রেন হামলা পাল্টা হামলার মধ্যেই আবারও কিয়েভকে অস্ত্র সহায়তা দিতে যাচ্ছে পশ্চিমারা। এ দফায় ইউক্রেন $200 কোটি অস্ত্র সহায়তা পেতে যাচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিকে রাশিয়ার ওপর বাইডেন প্রশাসন থেকে সম্ভাব্য নিষেধাজ্ঞার বিষয়ে মুখ খুলেছে মস্কো। শুক্রবার এক সংবাদ সম্মেলনে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য একটি খারাপ ধারা রেখে যাচ্ছেন। পেসকভ আরও বলেন, ক্ষমতার শেষ সময়ে এসেও যুদ্ধ চলমান রাখার বন্দোবস্ত করে যাচ্ছেন বাইডেন। 20 জানুয়ারি দায়িত্ব গ্রহণের পর ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন ট্রাম্প। সম্প্রতি এক প্রতিবেদনে এমন তথ্য দেয় বিবিসি। এতে আরও বলা হয়, ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের জন্য প্রস্তুতি নিচ্ছেন। ট্রাম্পের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ক্রেমলিন। বৈঠকে বসার বিষয়ে কোনো শর্তও দেয়নি মস্কো। কাকলি আখতার, সময় সংবাদ। গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেছে আরও 10 ফিলিস্তিনির, আহত হয়েছেন বেশ কয়েকজন। শুক্রবার উপত্যকাটির একটি শরণার্থী শিবির সহ কয়েকটি জায়গায় দখলদার বাহিনী হামলা চালালে হতাহতের এই ঘটনা ঘটে। আল জাজিরার তথ্য বলছে, গাজায় নিহতের সংখ্যা 46,000 ছাড়িয়েছে। যদিও চিকিৎসা বিষয়ক সাময়িকী দ্য ল্যান্সেটের দাবি এই সংখ্যা 64,000-এর বেশি। অন্যদিকে যুদ্ধবিরতির মধ্যে লেবাননে নেতানিয়াহু বাহিনীর হামলায় 5 জন নিহত হয়েছেন। গাজার নিরীহ বাসিন্দাদের ওপর প্রতিদিনই তাণ্ডব চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। এতে কেউ মারা যাচ্ছেন, কেউ আহত হচ্ছেন, আবার কেউ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে মৃত্যুর প্রহর গুনছেন।
শুক্রবার উপত্যকাটির মধ্যাঞ্চল ও আল মাওয়াসি অঞ্চলে বর্বর হামলা চালায় নেতানিয়াহু বাহিনী, পাশাপাশি হামলা চালায় নুসেইরাত শরণার্থী শিবিরেও। এসব হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি হতাহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আল জাজিরা বলছে, গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৪৬,০০০, আহত ১,০৯,০০০-এর বেশি। তবে গাজা যুদ্ধে নিহতদের প্রকৃত সংখ্যা এর চেয়েও বেশি বলে দাবি করেছে চিকিৎসা বিষয়ক সাময়িকী দ্য ল্যান্ডসেট। তাদের দেয়া তথ্য মতে গাজা যুদ্ধের প্রথম ৯ মাসে ৬৪,০০০-এর বেশি মানুষ মারা গেছেন, যা এই অঞ্চলটির যুদ্ধের আগের জনসংখ্যার প্রায় ২.৯%। এদিকে যুদ্ধবিরতির মধ্যেই আবারও ইসরায়েলি হামলার শিকার হয়েছে লেবানন। দেশটির দক্ষিণাঞ্চলে শুক্রবার বিমান হামলা চালানো হয়, এতে হতাহত হয়েছেন কয়েকজন। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, হিজবুল্লাহর একটি অস্ত্রের গাড়ি লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। কাকলি আখতার, সময় সংবাদ। ইয়েমেনের রাজধানী সানা সহ দেশটির পশ্চিম উপকূলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় সময় শুক্রবার এ হামলায় দেশটির কেন্দ্রীয় বিদ্যুৎ কেন্দ্র সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে দেশটির গুরুত্বপূর্ণ বন্দর নগরী হোদেইদাতে ৬ বার হামলা চালিয়েছে ইসরায়েল। এতে রাস ইসা বন্দরে থাকা প্রধান তেল টার্মিনালও ক্ষতিগ্রস্ত হয়। এদিকে শুক্রবার সহ গত ২ দিনে লোহিত সাগরের দক্ষিণে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমানবাহী জাহাজে ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে হাউথি বিদ্রোহীরা। শুক্রবার ইসরায়েলের মুহুর্মুহু বিমান হামলার পর ধোঁয়ায় ঢেকে যায় ইয়েমেনের রাজধানী সানা। শহরটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়। এর মধ্যে দেশটির কেন্দ্রীয় হিজাজ বিদ্যুৎ কেন্দ্রও রয়েছে। শুধু রাজধানী সানাই নয়, ইয়েমেনের পশ্চিম উপকূলেও হামলা চালায় ইসরায়েলিরা। গুরুত্বপূর্ণ বন্দরনগরী হোদেইদাতে অন্তত ৬ বার বিমান হামলা করে নেতানিয়াহু বাহিনী। বেশ কয়েকটি সামরিক স্থাপনা লক্ষ্য করে চালানো হয় হামলা। একটি ব্রিটিশ নৌ নিরাপত্তা সংস্থা জানায়, হাউথি নিয়ন্ত্রিত বন্দর রাস ইসাতে ইয়েমেনের প্রধান তেল রপ্তানি টার্মিনালেও হামলা চালিয়েছে ইসরায়েলিরা। এদিকে শুক্রবার সহ গেল ৪৮ ঘন্টায় লোহিত সাগরের দক্ষিণে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমানবাহী জাহাজে ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে হাউথি বিদ্রোহী। সংগঠনটির মুখপাত্র ইয়াহিয়া সারিয়া জানান, এই জাহাজটি থেকে হাউথিদের লক্ষ্য করে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল যুক্তরাষ্ট্র। তবে হাউথি বিদ্রোহীর হামলায় যুদ্ধজাহাজ নিয়ে পিছু হটতে বাধ্য হয় তারা। ২০২৩ সালে হামাস ইসরায়েল সংঘাত শুরুর পর থেকে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলিদের উপর হামলা চালিয়ে আসছে ইরান সমর্থিত হাউথি বিদ্রোহী। নাদিম মারজান, সময় সংবাদ। গ্রিনল্যান্ড বিক্রিতে অস্বীকৃতি জানানোর পর এবার নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছেন দ্বীপটির প্রধানমন্ত্রী মুতে এগেদে। তবে গ্রিনল্যান্ডের স্বাধীনতা ও স্বায়ত্তশাসনের প্রতি সবাইকে সম্মান দেখাতে হবে বলে জানান তিনি। আলোচনার অর্থ ডেনমার্কের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা নয় বলেও স্পষ্ট বার্তা দেন এগেদে। আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। এর আগেই পানামা খালে আধিপত্য বিস্তারের পাশাপাশি গ্রিনল্যান্ড দখলে মরিয়া তিনি। ট্রাম্প মনে করেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ডের মালিকানা নেওয়া জরুরি। তার এ ধরনের সিদ্ধান্তে ফুঁসে উঠেছে অঞ্চলগুলোর বাসিন্দারা। পরিস্থিতি সামলাতে এবার ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছেন গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মুতে এগেদে। স্থানীয় সময় শুক্রবার কোপেনহেগেনে সংবাদ সম্মেলনে ট্রাম্পের সঙ্গে যোগাযোগের বিষয়ে জানতে চাইলে এগেদে বলেন, আলোচনায় বসতে প্রস্তুত তারা, কারণ যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র। এ সময় গ্রিনল্যান্ডের বাসিন্দাদের আকাঙ্ক্ষার কথা তুলে ধরে এগেদে বলেন, সবাই স্বাধীনতা চায়, সবারই নিজের বাড়ির মালিক হওয়ার ইচ্ছা রয়েছে। এ সময় গ্রিনল্যান্ডের স্বাধীনতা ও স্বশাসনের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানান তিনি। আমরা আমেরিকান হতে চাই না, আমরা গ্রিনল্যান্ডের বাসিন্দা হতে চাই। অবশ্যই গ্রিনল্যান্ডের বাসিন্দারা তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। যে কোনো মূল্যে গ্রিনল্যান্ড, ইউরোপ ও ট্রান্স আটলান্টিককে ঐক্যবদ্ধ থাকার উপর জোর দেন গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী। বলেন, গ্রিনল্যান্ডের প্রতি মার্কিন আগ্রহ বাড়ছে, যা ইতিবাচক, তবে এটি নতুন কোনো ঘটনা নয়। ৫০,০০০-এর বেশি মানুষের বসবাস গ্রিনল্যান্ডে। ১৯৫৩ সাল পর্যন্ত ড্যানিশ উপনিবেশ ছিল এটি, কিন্তু বর্তমান গ্রিনল্যান্ড একটি স্বশাসিত ড্যানিশ অঞ্চল। ২০০৯ সালে একটি ভোটের মাধ্যমে স্বাধীনতা দাবির অধিকার লাভ করে গ্রিনল্যান্ড। মৌসুমী সাথী, সময় সংবাদ।
জো বাইডেনের বিদায়ী ভাষণের তারিখ ঘোষণা করেছে হোয়াইট হাউস। আগামী 15 জানুয়ারি ওভাল অফিস থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বিদায়ী এই মার্কিন প্রেসিডেন্ট। ক্ষমতা ছাড়ার আগ মুহূর্তে রাশিয়ার জ্বালানি খাতে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে বাইডেন প্রশাসন। এছাড়া সামাজিক মাধ্যম মেটার ফ্যাক্ট চেকিং প্রোগ্রাম বন্ধের সিদ্ধান্তকে লজ্জাজনক বলে আখ্যা দিয়েছেন জো বাইডেন। নতুন প্রশাসনের সঙ্গে সম্পর্ক মজবুত করতে মেটার এমন সিদ্ধান্ত নিয়ে চলছে তুমুল সমালোচনা। হোয়াইট হাউস ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইতোমধ্যে তার বিদায়ী ভাষণের তারিখ নির্ধারণ করা হয়েছে। হোয়াইট হাউসের বরাতে এ তথ্য জানিয়েছে সিবিএস নিউজ। স্থানীয় সময় শুক্রবার এক বিবৃতিতে হোয়াইট হাউস জানায়, প্রেসিডেন্ট বাইডেন 15 জানুয়ারি বুধবার ওভাল অফিস থেকে জাতির উদ্দেশ্যে বিদায়ী ভাষণ দেবেন। নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতির অংশ হিসেবে এ ভাষণ দেবেন বাইডেন। এদিকে হোয়াইট হাউস ছাড়ার মাত্র কয়েকদিন আগে নতুন করে রাশিয়ার জ্বালানি খাতের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট। মূলত ইউক্রেনকে সহায়তার অংশ হিসেবে জ্বালানি থেকে রাশিয়ার আয় কমাতেই এমন পদক্ষেপ বলে মনে করছেন বিশ্লেষকরা। মার্কিন অর্থ দফতর জানায় 180টিরও বেশি জাহাজের পাশাপাশি রুশ জ্বালানি তেলের কোম্পানি গ্যাসপ্রম নেফট ও সারগুট নেফতে গ্যাসকে নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত করা হয়েছে। শুক্রবার এক বক্তব্যে বাইডেন বলেন, রাশিয়ার তেলের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের ফলে প্রতি গ্যালন গ্যাসের দাম 3 থেকে 4 সেন্ট পর্যন্ত বাড়তে পারে। তবে এর মাধ্যমে রাশিয়ার অর্থনীতিতে গভীর প্রভাব পড়বে বলে মনে করেন তিনি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোন আলাপের কথা উল্লেখ করে বাইডেন আরও বলেন, যুদ্ধে ইউক্রেনীয়দের বিজয়ের একটি সত্যিকারের সুযোগ তৈরি হয়েছে। এছাড়া এই যুদ্ধ রাশিয়ার জন্য ব্যাপক ব্যয়বহুল হয়ে দাঁড়িয়েছে বলেও মনে করেন তিনি। একই দিন সামাজিক মাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডসে ফ্যাক্ট চেকিং প্রোগ্রাম বন্ধে মেটার নেয়া সিদ্ধান্তকে লজ্জাজনক বলে আখ্যা দেন বাইডেন। এর আগে মঙ্গলবার মার্কিন ফ্যাক্ট চেকিং প্রোগ্রাম বন্ধ করার পাশাপাশি অভিবাসন এবং লিঙ্গ পরিচয়ের মতো বিতর্কিত বিষয়ে আলোচনার ওপর নিয়ন্ত্রণ শিথিল করার কথা জানায় মেটা। মার্কিন এই টেক জায়ান্টের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ নতুন প্রশাসনের সঙ্গে সম্পর্ক মজবুত করতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মাদক চোরাচালানের তথ্যের জন্য $2.5 কোটি মার্কিন ডলারের পুরস্কার ঘোষণা করেছে বাইডেন প্রশাসন। শুক্রবার তৃতীয়বারের মতো দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরই পুরস্কারের অর্থের পরিমাণ 1.5 কোটি থেকে 2.5 কোটি করে দেয়া হয়। এদিকে যুক্তরাষ্ট্র স্বীকৃত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এডমুন্ডো গোনজালেজ দেশের বাইরে থাকলেও সঠিক সময়ে ফিরে আসবেন বলে জানিয়েছেন দেশটির বিরোধী দল। ভোট কারচুপি ও দুর্নীতির মাধ্যমে আবারও ক্ষমতায় এসেছেন নিকোলাস মাদুরো, এমনটাই দাবি ভেনেজুয়েলার বিরোধী দলের। শুক্রবার কোনো বিস্তারিত ফলাফল ছাড়াই মাদুরোকে বিজয়ী ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন, যেখানে বলা হয় 12 বছর ক্ষমতায় থাকার পর আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মাদুরো। যদিও নির্বাচনে ভূমিধস জয়লাভের দাবি বিরোধী দলের, তা প্রমাণে টালি শিটও প্রকাশ করেছে তারা। আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষকদের দাবি সবশেষ অনুষ্ঠিত নির্বাচন সুষ্ঠু হয়নি। এর মধ্যেই যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের স্বীকৃতি দেয়া প্রেসিডেন্ট এডমুন্ডো গোনজালেজের বিরুদ্ধে $1 লাখ মার্কিন ডলারের পুরস্কার ঘোষণা করেছে ভেনেজুয়েলার সরকার। এমনকি দেশে ফিরলেই তাকে গ্রেফতার করা হবে বলেও জানানো হয়েছে। তবে সঠিক সময়ে সাংবিধানিকভাবে প্রেসিডেন্টের দায়িত্ব বুঝে নিতে তিনি দেশে ফিরবেন বলে জানিয়েছে দেশটির বিরোধী দল। মাদুরো ও গোনজালেজ দুইজনের নামেই ষড়যন্ত্রের অভিযোগে তদন্ত চললেও কাগজে কলমে শুধুমাত্র গোনজালেজের নামেই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। মাদুরোর তৃতীয়বারের মতো ক্ষমতা লাভের পর ভেনেজুয়েলার ওপর নতুন করে আরও বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। 8 জন প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধেও জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। তবে সবচেয়ে বড় আঘাত হানা হয়েছে মাদুরোর উপর। নিকোলাস মাদুরোর বিরুদ্ধে থাকা মাদক চোরাচালানের অভিযোগের বিষয়ে তথ্য দিলে পুরস্কারের অর্থের পরিমাণ বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। 1 কোটি বাড়িয়ে নতুন করে $2.5 কোটি মার্কিন ডলারের পুরস্কার ঘোষণা দিয়েছে বাইডেন প্রশাসন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। অভ্যন্তরীণ আন্দোলন আর আন্তর্জাতিক চাপের মধ্যেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন নিকোলাস মাদুরো। শুক্রবার তৃতীয়বারের মতো দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন তিনি। এদিন কড়া নিরাপত্তার মধ্য দিয়ে দেশটির আইনসভায় শুরু হয় শপথ গ্রহণ অনুষ্ঠান। পরে ভেনেজুয়েলার জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখেন মাদুরো। অভিযোগ করে বলেন, প্রেসিডেন্ট হিসেবে তার অভিষেকের দিনটিকে বিশ্বযুদ্ধের রূপ দিতে চেয়েছিল যুক্তরাষ্ট্র।
প্রেসিডেন্ট হিসেবে সফলভাবে কোনো বাধা ছাড়াই শপথ নিতে পারার বিষয়টিকে ভেনেজুয়েলার শান্তি ও সার্বভৌমত্বের জন্য বড় বিজয় বলে উল্লেখ করেন মাদুরো। ভোট কারচুপির অভিযোগে বিরোধী দল, দেশটির জনগণ ও বিশ্ব নেতাদের তোপের মুখে ছিলেন নিকোলাস মাদুরো। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। তীব্র তুষারপাতে নাকাল দক্ষিণাঞ্চল, বহু ফ্লাইট বাতিল। ঘুষ দেওয়ার মামলায় দোষী হয়েও নিঃশর্ত মুক্তি পেলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন আদালতের ঐতিহাসিক রায়, দণ্ডিত অপরাধী হিসেবে বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের মসনদে। এই ছিল আন্তর্জাতিক সময়ের, সঙ্গেই থাকুন সময়ের।